26-এর বিধানসভা ভোটে বুথের ভেতরেও রাখা হোক কেন্দ্রীয় বাহিনী। রানাঘাটের জনসভা থেকে দাবি দিলীপ ঘোষের। এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলায় নজরদারি শুরু নির্বাচন কমিশনের। প্রতি সপ্তাহে জেলা থেকে রিপোর্ট তলব। মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। ভোট এলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায়। গত লোকসভা নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে। এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্মশিবির। 21-এর বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। 24-এর নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে। এবার 26-এর ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের। মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নালে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 100 থেকে 50 থেকে 100টা ভোট, ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের। এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু। এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে। জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা। ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে। নিউজ 18 বাংলা। কমিশনকে ফের এসআইআর তো মুখ্যমন্ত্রীর। কমিশনের কাজ ভুলে ভরা বলেই সরব মমতা। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে নিশানা। এসআইআরে বিজেপির আইটি সেলকে ব্যবহারের অভিযোগ। কমিশনের পদক্ষেপ অসাংবিধানিক বলেই দাবি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। কমিশনকে এসআইআর কটাক্ষ অভিষেকের। নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর শুনানিতে ডাক। দেব স্বামীর মতো সেলিব্রিটিদেরও হিয়ারিং। বাংলার গর্বদের আনম্যাপ করা চক্রান্তের অভিযোগ। 26-এর ভোটে বিজেপি বিদায়ের ডাক। এসআইআরে হায়রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। আর এরই মাঝে বিরোধী দলনেতার মুখে ফের এসআইআর এর হুঁশিয়ারি। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে। বিহারের সংখ্যাটা আমি জানি, পরে বলে দেবো। পশ্চিমবঙ্গটা বলে দেবো 15 ফেব্রুয়ারি বলে দেবো। বিহারে তো ভোটার লিস্ট হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি, আমি বলবো না, ঠিক সময় বলবো। অত তাড়াহুড়া করার কিছু নেই। যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। আর এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ দিলীপের।
এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। আর একজন মমতা বলা ঠাকুর আছেন গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন যে সিএ তে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আপনার মেয়ে এমএলএ আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না। আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। তার ভাইরা কি বলেছিল, যে ভোটার বাদ দেবে বিএলও তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছিল বিজেপির লোকেরা, এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছো? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। যেই 58 লক্ষ বাদ গেছে উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, আর এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআইআর কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আসে। ডাক পেয়েছিল না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 2002-এর তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। নৈহাটিতে শুনানির লাইনে অসুস্থ, হাসপাতালে মৃত্যু। অবসরপ্রাপ্ত মহিলা রেলকর্মী রত্না চক্রবর্তীর মৃত্যু। নৈহাটির জেঠিয়া এলাকায় শুনানি ছিল। পানপুর বিডিও অফিসে শুনানির লাইনে অপেক্ষায় ছিলেন প্রৌঢ়া। লাইনে দাঁড়ানোর পরই অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। পরে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। তিনি রেলের রিটায়ারমেন্ট, বয়স 63। ওনাকে ডাকা হয়েছে, আপনার নাম নেই এই নেই। উনি ওই নিয়ে খুব চিন্তা ছিলেন। প্লাস ওনার ছেলেরও নাম নেই, যে কি ভোট দিতেন সবসময়। বেরিয়ে যখন আসছি, আসতে মাথা ঘুরে পড়ে শরীরটা খারাপ হলো। আমরা নাইটি জেনারেল হসপিটালে ভর্তি করেছিলাম। ওখান থেকে রেফার করলো, ওনার স্ট্রোক হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গান্ধীতে নিয়ে তখন গান্ধীতে নিয়ে আসলাম। লাইনে বলেছি, লোকজন ঢুকছে আসছে দেখছি, বয়স্ক কেউ কারো কথা শোনেননি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলছেন সুস্থ, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং নেওয়া
কিন্তু এরা জোর করে অসুস্থ মানুষদের হিয়ারিং কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে। মানে এটা অদ্ভুত ব্যাপার। এই যে ভদ্রমহিলা মারা গেলেন, বিডিও অফিসের লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হিয়ারিং করে কাগজপত্র সব জমা দিয়ে গেটের বিডিও অফিসের গেটের বাইরে এসছেন, ওখানেই মাথা ঘুরে পড়ে তারপরে তাকে নৈহাটি হসপিটালে আনা হয়, সেখান থেকে গান্ধী, এখানে কিন্তু মারা যায়। নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশন নেই, ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও। ইলেকশন কমিশনার এই ভুলভ্রান্তির ইসের করার জন্য এই বয়স্ক মানুষদের হ্যারাসমেন্ট করতেছে। বাড়িতে আসলে খুবই ভালো হয়েছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া রেল হাসপাতাল চৌপথির বাসিন্দা দীপ্তি সাহা, বয়স 86, ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি 2002-এ ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাকা হয়। মঙ্গলবার তাকে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয় টোটো করে, প্রায় 26 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। নাম নাই, লিস্টের নাম নাই, বুথ তো 1 বছরও বাদ দিছি না। কাগজপত্র ঠিকঠাক মতে আয়ে নাকি একটা চিন্তা না, এইটার ভয়, চিন্তাতে হাত পিলেই হয়ে যায় নাকি। উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা সাফুরান বিবি, বয়স 60, মাসখানেক আগে কোমর ভেঙে যায়, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থায় শুনানিতে বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরের ব্লক অফিসে। অফিসে ডাক করে আসতে তো হবে। হিয়ারিং এর জন্য বাড়িতে লোক যায়নি কোনো অধিকারী? না। উত্তর দিনাজপুরের ইসলামপুরের করিশ্মা খাতুন, মাসখানেক আগে পা ভাঙে, এখনো ব্যান্ডেজ। এই অবস্থাতেই শুনানিতে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরের বিডিও অফিসে। সজল বিশ্বাস, চিকিৎসক, বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, উত্তর 24 পরগনার আগরপাড়ার ভোটার। কাজের জন্য 1 বছরেরও বেশি সময় ধরে থাকেন বাঁকুড়ায়, তাকেও যেতে হয়েছে শুনানিতে বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনার আগরপাড়ায়। একটা এর থেকে তুগলকি কাণ্ড, আজগবি কাণ্ড আমি আর দেখতে পাই না। কালকে সকালে আমি দুপুরের পরে আমি নোটিশ পেয়েছি, সরকারি অফিসারদের একটা নিয়ম আছে, তার দপ্তরকে পাঠাতে হয়, প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে আমাকে রিলিজ করার কথা, কিন্তু আমাকে সরাসরি পাঠানো হয়েছে। এবার আমি কিভাবে রিলিজ হব, কিভাবে আসবো, এটার দায়িত্ব আমার। ইয়ারও প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল, তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল ইয়ারি, তা আপনি একটা রিসিভিং দিন। তো উনি প্রথমে বহুক্ষণ ধরে রিসিভিং না দেওয়ার জন্য বলে। এরপর ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর, কথা বলেন ইয়ারোর সঙ্গে। হিয়ারিং এ একটা ঘরে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে প্রাপ্ত শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। পাশের ঘরটায় 76 নম্বর বুথে সেখানে যে এইআরও রয়েছে সে বলছে না আমি সেটা দেবো, তো মিসবিহেভ করছে। যদি নামটা বাদ চলে যায় বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি, তাই নাম বাদ হয়েছে। ইনফরমেশনটা ছিল সুপারভাইজাররা সই করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা মিসই হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে, সবাই রিসিভ করে পাচ্ছে, অসুবিধা কিছু। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস। নন্দীগ্রামে শহীদ স্মরণ সভা তৃণমূলের। 2007 সালের 7 জানুয়ারি 3 জমি আন্দোলনকারী খুন। নন্দীগ্রামের ভাঙাবেড়ার স্মরণ সভা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত, আরো বিস্তারিত জানাবে। সুজিত, শ্রদ্ধা জানালেন তৃণমূলের এই নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় তৃণমূলের তরফ থেকে কারা কারা হাজির হয়েছিলেন আজকের এই সভায়? রাজ্য নেতৃত্ব, ঋষি দত্তের পাশাপাশি জেলা নেতৃত্ব, যারা জেলা সভাপতি তারা ছিলেন, এবং 19 বছর আগে আজকের দিনে 3 জনের মৃত্যু, 3 জন কিন্তু জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেমে শুরু হয়েছে, অর্থাৎ জমি আন্দোলনকারী 3 জনের মৃত্যুর কারণে টানা এই স্মরণ সভা হয়ে আসছে। শুভেন্দু দলবদলের পর তৃণমূল প্রভাবিত আলাদা করেই কিন্তু এই শহীদ দিবস পালন হয়,
এবং সেখানে পাল্টা বিজেপি প্রভাবিত প্রতিবাদ কমিটিও সভা করে। কিন্তু সভাটি যেটা ছবি দেখাচ্ছি সেখানে দেখা যাবে তৃণমূলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেই শ্রদ্ধা নিবেদন করে ভাঙাবেড়িয়ায় এবং সেখানে শহীদ বেদিতে মাল্যদান মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন হয় এবং সেইকে দেখা যাবে রাজ্য নেতৃত্ব ভোর রাতেই মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে। মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে, রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে। আসছে পরবর্তী খবরে। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, চিন্তাবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর মিঠুনের। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজের সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া এবং ভয়ে খালে ঝাঁপ সেই বছর 25-এর যুবকের। আরো বিস্তারিত জানাবে সান্নিক, রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, কি জানা যাচ্ছে? সান্নিক, একটু স্থান পরিবর্তন করে কথা বলো, স্পষ্ট না তোমার কথা। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর সেই ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক, আরো বিস্তারিত জানাবে। সান্নিক, কি জানা যাচ্ছে? এগুলো যেটা জানতে পারা যাচ্ছে, নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী সেখানে গণপিটুনির চেষ্টা করেন এক যুবককে এবং সেই ঘটনার পরেই সেই যুবক 25 বছরের সেই যুবক প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেয়। তারপরে কিছুক্ষণ পরে সেই খাল থেকেই তার মরদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কেননা একের পর এক সংখ্যালঘু যুবকদের উপর যখন আক্রমণের বিভিন্ন ঘটনা ঘটছে, ঠিক তার পাশাপাশি পুলিশের ভূমিকা সেখানে কিন্তু একেবারেই অচল বলা যেতে পারে। তারা কোনো রকম ভাবেই কোনো ক্ষেত্রেই কোনো গ্রেপ্তারি বা কোনো কারণ দর্শানো তা কিন্তু করে উঠতে পারছে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেখানকার সাধারণ মানুষকে খেপিয়ে বিভিন্নভাবে কিছু মানুষ তারা এইভাবে গণপিটুনি বা এইরকম পরিস্থিতি তৈরি করার ঘটনা বারংবার ঘটছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পুলিশের তরফে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। এই ছবিটাই কিন্তু আরো একবার সামনে এলো। অন্তত গত 36 ঘন্টার মধ্যে 3 সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর বাংলাদেশ থেকে সামনে এলো। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সানিক। নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস আজ, আর নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবসে আজ পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস, নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে আজ সেইখানে স্মরণ সভায় হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুজিত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুজিত, নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবসের এই স্মরণ সভায় হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? তৃণমূলের কর্মসূচি শেষের পর এখন বিজেপি প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কর্মসূচি শুরু হয়েছে। আজকের দিন, যেদিন 2007 সালে 3 জনের মৃত্যু, সেই মৃত্যুর যে প্রতিবাদে, মৃত্যুর স্মরণে শহীদ দিবস এটা পালন হয়ে আসছে। শুভেন্দু অধিকারী দলবদল করার পর 21 সাল থেকে বিজেপি প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিও পৃথক কর্মসূচি নেয়। আজ সকালে যখন তৃণমূল প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তার সভা করেছে, এখন যে সভাটা শুরু হয়েছে, যে ছবি দেখাচ্ছি সেখানে দেখা যাবে শুভেন্দুর নেতৃত্বে এই কর্মসূচি। ধন্যবাদ সুজিত।